আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ, তাদের কোনো ক্রিকেটিং অবকাঠামো নাই। এই ব্যাপারটা যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। এই মুহূর্তে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটের ফিকচারটা একটু আপনাদেরকে দেখাতে চাই, একটু খেয়াল করে দেখেন। 7টা ওয়ানডে টুর্নামেন্ট হয় আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে। এর মধ্যে একটা আন্ডার-19 লেভেলের জন্য, বাকি 6টা সিনিয়র লেভেলের জন্য। অর্থাৎ ওয়ানডে টুর্নামেন্টে আফগানিস্তানে হয় 6টা সিনিয়র লেভেলের জন্য, যেখানে বাংলাদেশে আমাদের আছে মাত্র একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এবং সেটাও পবিত্র মাহে রমজানের সময় হয়। বোলিং সাইড এফোর্ট দিতে পারে না, টায়ার্ড হয়ে যায়, মৃত্যুঞ্জয় এসে স্পিন বল করেন। আর তার চাইতে বড় ক্রাইসিস, খেলা হয় ম্যাক্সিমাম বিকেএসপিতে, মানে ঢাকা থেকে বিকেএসপিতে যেতে 3.5 ঘন্টা লাগে ভোর 4টার সময় উঠে। আফটার দ্যাট যে বিষয়টা ঘটে যায়, তারা আসলে ম্যাচ অ্যানালাইসিসের চাইতে আমিন বাজারে জ্যামে পড়বে কি পড়বে না সেই অ্যানালাইসিসটা বেশি করে। আর আফগানিস্তানের খেলোয়াড়দেরকে বেতন দেওয়া হয় মূলত পয়েন্ট সিস্টেমের উপর বেস করে, অর্থাৎ তাদেরকে 100 পয়েন্ট পেতে হয় বেতন পাওয়ার জন্য, এবং সেই 100 পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, স্কিল আপগ্রেডেশন হচ্ছে কিনা সব কিছু ইনক্লুডেড। মানে প্লেয়ারদের বেতন পেতে হলেও তাদেরকে একটা নির্ধারিত মানদণ্ড অর্জন করতে হয়। আফগানিস্তানে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে, একটা কাবুলে, একটা কান্দাহারে, আরেকটা আছে জালালাবাদে। 3টা হাই পারফরমেন্স সেন্টার। মাইন্ড ইট, এই হাই পারফরমেন্স সেন্টারের পরিকল্পনাটা দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আইসিসির তখন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। আমিনুল ইসলাম বুলবুলের ব্রেন চাইল্ড এই 3টা তাদের যে হাই পারফরমেন্স সেন্টার। বাংলাদেশে হাই পারফরমেন্স সেন্টার একটাও নাই। আমাদের একটা হোস্টেল আছে, যেটা আসলে মূলত নামটা হচ্ছে বিসিবি ক্রিকেট একাডেমি, কিন্তু সেটা আদতে একটা হোস্টেল। যেই হোস্টেলের মধ্যে বিসিবির মার্কেটিংয়ের অফিস আছে, বিপিএলের অফিস আছে, এবং আলটিমেটলি যে হাই পারফরমেন্স সেন্টার বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে আমাদের এই জায়গাটায় নাই। আর একটা মজার ইনফরমেশন দিই, আফগানিস্তানের ইন্টার ক্লাব ক্রিকেট কম্পিটিশন খেলার জন্য 532টা ক্লাব নিবন্ধন করে, 8000 ক্রিকেটার নিবন্ধন করে। 2022 সালের পরিসংখ্যান বলছি। হাশমাতুল্লাহ শাহিদিকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা তো যুদ্ধবিধ্বস্ত দেশ, আপনাদের তো কোনো প্রকার ইনফ্রাস্ট্রাকচার নাই। তিনি একটা কথা বলেছিলেন, কে বলেছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই? আমাদের যখন ঘরোয়া ক্রিকেট খেলা হয় 50,000 দর্শক সেই ঘরোয়া ক্রিকেট খেলা দেখতে আসে লিস্টে ক্রিকেট। আমাদের 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে, আমাদের প্রত্যেকটা প্রদেশে স্টেডিয়াম আছে। সো আলটিমেটলি একটা ক্রিকেটিং নেশনের থাকার জন্য যা প্রয়োজন সব কিছুই আফগানিস্তানে আছে। আফগানিস্তানে এক্স্যাক্টলি যেটা বলছিলাম, যে আফগানিস্তানের যে 32টা প্রদেশ, 32টা প্রদেশেই খেলার মাঠ আছে। আমাদের বাংলাদেশে আমাদের 42 থেকে 45টা জেলায় কোনো প্রকার জেলা লিগ হয় না, সেটা আমরা প্রত্যেকে জানি। আমাদের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক, কিন্তু আফগানিস্তান ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ করা। এখন মাঠটা তারা কিভাবে করলো? আমাদের দেশে প্রবলেমটা কি হয় বলি, আফগানিস্তান স্টেডিয়াম তৈরি করে নাই, তারা খেলার মাঠ তৈরি করেছে। তারা যে কাজটা করেছে, ভালো গ্রাউন্ড এবং পিচ সম্বলিত মাঠ তৈরি করেছে। ড্রেসিং রুম কিংবা গ্যালারির ওই জায়গাটা দরকার নেই, ছোট্ট একটা ড্রেসিং রুম তারা করে, কিন্তু গ্যালারির দরকার নেই। আমরা কি করি, আমরা স্টেডিয়াম তৈরির কাজে হাত দিই। 5 বছর সময় লাগে, কারণ স্টেডিয়াম তৈরি করলে আশেপাশে দোকানপাট হবে, স্টেডিয়াম কমপ্লেক্স হবে, টাকা পয়সা সেখান থেকে আমরা মারতে পারবো। আফগানিস্তান সেই জায়গাটা করে নাই। একটু ডিটেইলে যাই, আফগানিস্তানের ক্রিকেট মূলত 5টা রিজিয়নে বিভক্ত, 5টা অঞ্চলে বিভক্ত। নাম্বার 1 আমুয়া, যেখানে 9টা প্রদেশ নিয়ে গঠিত। তারপর আছে বন্দে আমির অঞ্চল, যেখানে 6টা প্রদেশ নিয়ে গঠিত। তারপর আছে বুস্ত অঞ্চল, যেখানে 9টা প্রদেশ নিয়ে গঠিত। দেন আছে মিজ আয়নাক অঞ্চল, যেখানে 4টা প্রদেশ নিয়ে গঠিত। তারপর আছে স্পিনখর অঞ্চল, যেখানে 5টা প্রদেশ নিয়ে গঠিত। এরপর কাবুলকেও আলাদা একটা স্টেট হিসেবে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ আরেকটা অঞ্চল হিসেবে গ্রহণ করা হয়েছে। 2021 সালে এইখান প্রদেশগুলোকে আলাদা করে আরও 2টা নতুন অঞ্চল যুক্ত করা হয়, একটা হিন্দকুশ অঞ্চল আর একটা হচ্ছে পামির অঞ্চল। আফগানিস্তানের ক্রিকেটারদেরকে উঠে নিয়ে আসা হয় কীভাবে জানেন? এই প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা 3 ফরম্যাটের ঘরোয়া লিগ হয়। আবারও বলি, প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা 3 ফরম্যাটের ঘরোয়া লিগ হয়। আর স্টেডিয়ামের কথা যে বলছিলাম, স্টেডিয়ামের ব্যাপারগুলো একটু জেনে আসি। প্রত্যেকটা রিজিওনাল দলগুলোরই আলাদা হোম গ্রাউন্ড আছে। যেমন আমা অঞ্চল, যেটা 5টা প্রদেশ নিয়ে গঠিত, সেখানে বাল্ক ক্রিকেট স্টেডিয়াম। বন্দে আমির অঞ্চল, সেটাও 5টা প্রদেশ নিয়ে। গজনি ক্রিকেট স্টেডিয়াম। বুস্ত অঞ্চল, সেটাও 5টা প্রদেশ নিয়ে। কান্দাহার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। মিস আয়নাক অঞ্চল, যেটা 4টা প্রদেশ নিয়ে, সেখানে খোস্ট ক্রিকেট স্টেডিয়াম। স্পিনখর অঞ্চল 5টা প্রদেশ নিয়ে, যেখানে গাজী আমানুল্লাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। কাবুলে একটা স্টেডিয়াম রয়েছে। হিন্দুকুশ অঞ্চলে হেরাত ক্রিকেট গ্রাউন্ড। পামির অঞ্চলে কুন্দুজ ক্রিকেট গ্রাউন্ড। এরকম একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তারপরও এখানে স্টেডিয়াম কিভাবে গড়ে তোলা সম্ভব হয়েছিল? স্টেডিয়াম গড়ে তোলা সম্ভব হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদিচ্ছার কারণে। এবং এই জায়গাটা ফান্ডিং করেছে, ইন্ডিয়া থেকে ফান্ডিং এসেছে, মিডল ইস্ট থেকে ফান্ডিং এসেছে, ইউএসএআইডি থেকে ফান্ডিং এসেছে। যেমন বাল্ক ক্রিকেট স্টেডিয়ামের ফান্ডিং করেছে ইউএসএইড এবং ইন্ডিয়া। কান্দাহার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের 44 একর জমি, যেখানে কান্দাহারের একটা নতুন উপশহরের কেন্দ্রে অবস্থিত, পুরোটা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দান করেছেন মাহমুদ কারজাই নামের এক শীর্ষ আফগান ধনী।
এখানেও ইন্ডিয়ার ফান্ডিং ছিল। 2014 সালে $1 মিলিয়ন দেয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। 2017 সালে এই স্টেডিয়ামটাকে উদ্বোধন করা হয়। এবার আপনাদেরকে জানাই যে আফগানিস্তানের ক্রিকেটের টুর্নামেন্টগুলো আসলে কিভাবে হয়, অর্থাৎ যে লিস্টে টুর্নামেন্টগুলো আছে কিংবা প্লেয়ার সিলেকশনের যে ধাপটা, সেই সিলেকশনের ধাপটা কিভাবে। আফগানিস্তানের লিস্টে ক্রিকেট স্বীকৃত টি-20 ক্রিকেট কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটের রিজিওনাল দলগুলো অংশগ্রহণ করে। কিন্তু রিজিওনাল দলগুলো আসলে কিভাবে তৈরি হয়, সেই রিজিওনাল দলগুলো তৈরি হয় প্রত্যেকটা প্রদেশের প্রাদেশিক ক্রিকেট লিগের মাধ্যমে। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে কী কী টুর্নামেন্ট আছে সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, প্রথমত যে টুর্নামেন্টটা রয়েছে তা হচ্ছে ওয়াজির মোহাম্মদ আকবর খান প্রভিন্সিয়াল গ্রেড 2 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সারা দেশের 34টা প্রদেশের মধ্যে 29টা প্রদেশের দল 6টা গ্রুপে ভাগ হয়ে লিগ খেলে। তারপর প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্রেড 1 টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। এরপরে আছে ওয়াজির মোহাম্মদ আকবর খান প্রভিন্সিয়াল গ্রেড 1 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে গ্রেড 2 টুর্নামেন্টের 6টি গ্রুপের 6টা চ্যাম্পিয়ন দল আসে। তাদের সঙ্গে থাকে 6 গ্রুপ থেকে রানার আপ হওয়া 6 দলের মধ্য থেকে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া 2টা দল, আর আগের বছরের 4 সেমিফাইনালিস্ট। এই হচ্ছে মোট 12টা দল। তারা 2টি গ্রুপে ভাগ হয়ে লিগ খেলে। সেরা 2টি দল চলে যায় সেমিফাইনালে, তারপর ফাইনাল খেলা হয়। এইখান থেকে পারফরমেন্সের ভিত্তিতে রিজিওনাল দলগুলো তৈরি করা হয়। কিন্তু ওই যে বলছিলাম যে প্রাদেশিক যে দলগুলো আছে, এই প্রাদেশিক দলগুলো তৈরি করা হয় আবার আরও কিছু টুর্নামেন্টের মাধ্যমে। ইন্টার ক্লাব ক্রিকেট কম্পিটিশনস রয়েছে। প্রত্যেকটা প্রদেশে চলে ক্লাব ভিত্তিক ক্রিকেট লিগ, যেটা আমরা বলছিলাম যে আমাদের জেলা ভিত্তিক ক্রিকেট লিগ 42 থেকে 45টা জেলাতে হয় না। এসিবির ডোমেস্টিক ডিপার্টমেন্টের সাপোর্টে প্রাদেশিক ম্যানেজারদের তত্ত্বাবধানে ক্লাবগুলোকে নিয়ে প্রত্যেকটা প্রদেশে হয় ক্লাব লিগ। সেখান থেকে কোনো এক ক্লাব চ্যাম্পিয়ন হয়। এই লিগের পারফরমেন্স দেখে খুঁজে বের করা হয় ট্যালেন্টদের, তাদেরকে নিয়ে সাজানো হয় প্রাদেশিক দল। 2022 সালের রেফারেন্সটা আমি দিয়েছিলাম যে 2022 সালে শুধুমাত্র 538টা ক্লাব এই প্রাদেশিক লিগে নিবন্ধন করেছিল ক্রিকেট খেলার জন্য, এবং প্রায় 8000 ক্রিকেটার একটা বছরে রেজিস্ট্রেশন করেছিল। দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন একদম কম্পিটিটিভ লেভেলে কিভাবে আসলে আফগানিস্তানের ক্রিকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। এই প্রাদেশিক লিগ ছাড়াও আরও একটা কম্পিটিশন আছে, সেটা হচ্ছে রিজিওনাল ক্লাব ক্রিকেট কম্পিটিশনস, যেটার আসলে খুব বেশি আসলে দরকার হয় না এত স্ট্রং কাঠামোর পরও। তারপরে এই কাঠামোটা তারা রেখেছে যে রিজিওনাল ক্লাব ক্রিকেট কম্পিটিশনস। মূলত ক্লাবগুলোর বিশেষ প্রণোদনার জন্য এই রিজিওনাল ক্লাব কম্পিটিশনের আয়োজন করা হয়। 31টা প্রদেশ থেকে 31টা চ্যাম্পিয়ন ক্লাব পাওয়া যায়। তারা আবার নিজ নিজ রিজিয়নের চ্যাম্পিয়নদের মধ্যে খেলে রিজিওনাল চ্যাম্পিয়ন 5টা ক্লাবের মধ্যে লিগের মাধ্যমে আরও একটা চ্যাম্পিয়ন ক্লাব পাওয়া যায়। সো আপনি বুঝতেই পারছেন যে কতগুলো ধাপ পার হয়ে একটা ক্রিকেটার আসে। এখানেই ধাপ কিন্তু শেষ না, আরও একটা ধাপের কথা বলি, সেটা হচ্ছে নজিবুল্লাহ তারাকি রিজিওনাল টি-20 টুর্নামেন্ট। রিজিওনাল 5টা দল, এখানে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের মতো জাতীয় দলের এ দলের খেলোয়াড়রা খেলে না। তারা মিলে 6 দিনের টুর্নামেন্টটা খেলে শেষ করে। প্রথমে রাউন্ড রবিন লিগ, তারপরে সেরা 2 দলের ফাইনাল। মূলত নতুন খেলোয়াড়রাই সেখানে সুযোগ পায়। এছাড়াও আছে মিরওয়াইজ নেকা 3-ডে টুর্নামেন্ট। এখানেও রিজিওনাল 5টা দল রাউন্ড রবিন লিগ খেলে, সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া 2 দল ফাইনালে খেলে। এখানেও মূলত নতুন খেলোয়াড়রাই খেলার সুযোগ পায়। সো আপনি বলেন যে আফগানিস্তান ক্রিকেট পিছিয়ে আছে, আফগানিস্তানের ক্রিকেটের অবকাঠামো নয়, যুদ্ধবিধ্বস্ত দেশ, তারা শুধুমাত্র মানসিক জোরে এই পর্যন্ত এসেছে। ভাই, এ সমস্ত ফালতু কথা বইলা লাভ নাই। আপনি আফগানিস্তান ক্রিকেটের যে স্ট্রাকচার, তাদের যে ভিশন, এবং সেই ভিশনটা গঠন করা হয়েছিল সেই 2013 সালে, যে সময়টায় তাদের অর্থমন্ত্রী তখনকার ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তিনি সেই ভিশনটা দেখেছিলেন, যেটা একটু আগে আপনাদেরকে জানালাম। তো ওই ভিশনের জায়গাটা আমরা আসলে কতটুকু মানে করতে পারি, সেটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা আছে। আমাদের জাস্ট সিম্পল একটা ব্যাপার, আমাদের ঘরোয়া ক্রিকেটে লিস্টে ক্রিকেট, যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, গেল কদিন ধরেই বলছে যে রোজার সময় হয়। আমরা ফ্লাড লাইটে এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাকে আনতে পারি নাই। আমরা লিস্টের আর কোনো টুর্নামেন্ট আনতে পারি নাই। সো সব কিছু মিলে আফগানিস্তান 7টা টুর্নামেন্ট একটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যে অ্যাকোমোডেট করতে পারছে, আমরা সেটা করতে পারছি না। এখন এখানে অনেক প্রসঙ্গের ব্যাপার আছে। ডেফিনেটলি ওয়েদার একটা বড় ফ্যাক্টর জায়গা, আমাদের এখানে বৃষ্টিপাত হয়, কিন্তু আমরা ক্যালেন্ডার নিয়ে আসলে কতটুকু ঘাটি, আমরা কতটুকু অ্যাকোমোডেট করতে চাই, অনেক প্রসঙ্গের জায়গা আছে। যদি আমরা ওইরকমভাবে চিন্তা ভাবনা করতাম, তাহলে পবিত্র মাহে রমজানের সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা করতাম না। সো ওই যে যারা বলেন যে আফগানিস্তানের ক্রিকেট কাঠামো নাই, হ্যাঁ, আফগানিস্তানের যে ক্রিকেট কাঠামো সেটা অনেক লম্বা ক্রিকেট কাঠামো। আর এই ক্রিকেট কাঠামোর এই জায়গাটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন আমিনুল ইসলাম বুলবুল সাহেবের। এখন ওই মেধাটা আইসিসিতে কন্ট্রিবিউট করছে, আফগানিস্তানের ক্রিকেটে কন্ট্রিবিউট করছে, আপনার আমার দেশে কন্ট্রিবিউট করতে পারছে না, আমরা সেই কন্ট্রিবিউশনে নিয়ে আসতে পারছি না। এটা আমাদের দেশের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।